তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অর্থ ব্যবস্থার বিভিন্ন ভাগ। তো অর্থ ব্যবস্থাকে আমরা মূলত তিন ভাগে ভাগ করতে পারি: উন্নত অর্থ ব্যবস্থা, উন্নয়নশীল অর্থ ব্যবস্থা আর অনুন্নত অর্থ ব্যবস্থা। উন্নত অবস্থা আমরা কাকে বলবো, তার জন্য কিছু কিছু দিক থাকে। যেমন শিল্প বিকাশ বহু আগে থেকে চালু হয়েছে। তোমরা যদি ইতিহাস পড়ো বা দেখো যে ব্রিটেন, আমেরিকা, জাপান এই সমস্ত দেশের শিল্প বিকাশ কিন্তু বহু আগে থেকে হয়েছে, যার ফলে কিন্তু সেখানকার অর্থ ব্যবস্থা কিন্তু অনেকটা শক্তিশালী, অনেকটা উন্নত। কিন্তু ভারত, সাউথ আফ্রিকা, ইভেন আফ্রিকা এই সমস্ত দেশগুলো কিন্তু অর্থ ব্যবস্থা উন্নতি কিন্তু অনেক পরে চালু হয়েছে ওই দেশগুলোর তুলনায়। সেজন্য আমরা এখন উন্নয়নশীল, আমরা উন্নত অর্থ ব্যবস্থার চেষ্টা করছি। আরেকটি দিক হচ্ছে উন্নয়নশীল জিডিপিতে শিল্প ও সেবার উপর নির্ভরশীল। জিডিপি মানে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। একটি দেশে যে পরিমাণ সারা বছরের দ্রব্য উৎপন্ন হচ্ছে, সেই যে পরিমাণটাকে সেটা বলা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, সকল ঘরের উৎপাদনিত বলে। তো এই জিডিপিটা কোথা থেকে আসছে? দেশে একটা কিছু উৎপন্ন হচ্ছে, যদি কৃষি থেকে আসে তাহলে কিন্তু সেটাকে আমরা উন্নত অর্থব্যবস্থা বলবো না। যদি সেই জিডিপির বেশিরভাগ পরিমাণ, দ্বিতীয় ক্ষেত্র মানে হচ্ছে ম্যানুফ্যাকচারিং সেক্টর, এবং তৃতীয় ক্ষেত্র মানে হচ্ছে সেবামূলক সেক্টর, সেই সমস্ত বিষয়গুলো থেকে যদি আসে সেটার ক্ষেত্রে সেই অর্থব্যবস্থা কিন্তু আমরা উন্নত অর্থব্যবস্থার মধ্যে আমরা ধরতে পারি বা উন্নত অর্থব্যবস্থা আমরা তাদের বলি। এবার তোমরা বলবে দ্বিতীয় ক্ষেত্র তৃতীয় ক্ষেত্র কি? প্রথম ক্ষেত্র মানে হচ্ছে একদম রুট লেভেলের। তুমি একটা ধান চাষ করছো, আলু চাষ করছো, গম চাষ করছো, যে কোনো শাকসবজি চাষ করছো, এটা হচ্ছে প্রথম শ্রেণীর কাজ। দ্বিতীয় শ্রেণীর কাজ হচ্ছে সেগুলোকে ঠিকঠাকভাবে মানুষের কাছে পৌঁছানো। যেমন ধান চাষি উৎপাদন করি তো মানুষ খায় না, সেই ধানটাকে মিলে পাঠাতে হয়, সেই ধানটা হাসকিং মেশিনে চাল হয়, সেটাকে পাঠাচ্ছে। এই যে চাল করছে যে শ্রেণীটা, যে ক্ষেত্রটা, সেটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্র। আর তৃতীয় ক্ষেত্র কি? বিভিন্ন সেবা, যেমন ডাক্তারি, মাস্টারি, এই সমস্ত বিভিন্ন সেবা। এরা কিন্তু কিছু মানে ফাঁকা হাতেই সমস্ত কিছু শুধু ব্রেনের সাহায্যে করে। এই সমস্ত যে সেক্টরগুলো থেকে যদি বিশেষ পরিমাণ টাকা আসে, সেই ক্ষেত্রটাকে আমরা উন্নত অর্থব্যবস্থা হিসেবে ধরতে পারি। প্রথম ক্ষেত্রের বিকাশ, প্রথম ক্ষেত্রের বিকাশ বলতে বলবো শুধু কৃষির তো বিকাশ হয়েছে। প্রথম ক্ষেত্র যেহেতু, সে বিকাশটা প্রচুর পরিমাণে হয়েছে, একদম উন্নত বিকাশ, মানে হচ্ছে প্রাচীন পদ্ধতিতে কৃষিকাজ, সেই বিষয়টা না, এবং শিল্পটাও অনেকটা উন্নত। এই সমস্ত বিষয়গুলো যদি দেশে থাকবে, সেইটাকেও কিন্তু আমরা একটা উন্নত অর্থব্যবস্থা হিসেবে ধরতে পারি। পরিকাঠামো উন্নতি, দেখো একটা জায়গায় শিল্প পরিকাঠামো কখন উন্নতি হবে? যদি কোনো দেশে রাস্তাঘাট ভালো না থাকে, বিমান চলাচল ঠিকঠাক না হয়, রেল পরিবহন ব্যবস্থা যদি উন্নত না থাকে, ইলেকট্রিক যদি ঠিকঠাক না থাকে, সুলভে শ্রমিক যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা সেই দেশে আমরা আশা করতে পারি না যে সেই দেশের শিল্প কিন্তু উন্নতি হবে। কিন্তু যদি এই পরিমাণগুলো সব যদি ঠিকঠাকভাবে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে না, এখানে উন্নয়নের সম্ভাবনা আছে এবং এটি উন্নত হবে। তো আমরা আজকে আমরা দেখলাম যে উন্নয়ন অর্থব্যবস্থা কিছু। এবার আমরা বলবো যে বিকাশশীল অর্থব্যবস্থাটা আমরা কাকে বলবো? এটা তো হলো উন্নত অর্থব্যবস্থা। বিকাশশীল অর্থব্যবস্থা আমরা সে অর্থব্যবস্থাকেই বলবো যেগুলো উন্নতির দিকে অগ্রসর, এখন উন্নতি হয়নি কিন্তু আশা করা যায় যে উন্নতি হবে। কেমন? শিল্প বাড়ছে, কৃষি কমছে। আমরা প্রথমেই বলেছি যে প্রাথমিক ক্ষেত্রের উপর যদি বেশি পরিমাণ জিডিপি হয়, সেটা কিন্তু উন্নত নয়। যদি দ্বিতীয় ক্ষেত্রে হয়, তবে তৃতীয় ক্ষেত্রে তবে উন্নত। যদি দেখি যে কৃষির উপর আমাদের অর্থনীতিটা দণ্ডায়মান নয়, কৃষির উপর বেশ করে মেরুদণ্ডভাবে দাঁড়িয়ে থাকছে না, তাছাড়াও বিভিন্ন শিল্প থেকে, সেবা ক্ষেত্র থেকে আমাদের প্রচুর পরিমাণ অর্থ উপার্জন হচ্ছে, সেই অর্থব্যবস্থা কিন্তু আমরা বলবো যে উন্নয়নশীল হচ্ছে, উন্নয়নশীল অর্থব্যবস্থা বা বিকাশশীল। তীব্র গতিতে দ্বিতীয় ক্ষেত্রের বিকাশ। দ্বিতীয় ক্ষেত্র বললাম আমরা ম্যানুফ্যাকচারিং সেক্টর, মানে শিল্প ক্ষেত্র। তৃতীয় ক্ষেত্র সেবা ক্ষেত্র। তো এই ক্ষেত্রগুলোতে যদি বিকাশ আমরা দেখি যে দ্রুতগামী এবং বিকাশ হচ্ছে, তাহলে আমরা সেটা বলতে পারি যে না, এই অর্থব্যবস্থা একটি উন্নয়নশীল বা বিকাশশীল অর্থব্যবস্থার মধ্যে পড়ে। তৃতীয় হচ্ছে অনুন্নত অর্থব্যবস্থা। অনুন্নত অর্থব্যবস্থা মানে হচ্ছে একদম যেখানে অর্থনৈতিক উন্নয়ন একদম নেই বলে চলে। যেমন আফ্রিকার দেশগুলিতে, ওখানে তোমরা দেখো ওখানে এত ঘন জঙ্গল, এত মানুষ জঙ্গলের মধ্যেই বেশিরভাগ জায়গায় থাকে। তো সেখানে আমরা কিভাবে আশা করবো যে সেখানে শিল্প উৎপাদন হবে, সেখানে ভালো ভালো ডাক্তার জন্মাবে, ভালো ভালো বৈজ্ঞানিক জন্মাবে? হয়তো জন্মায় কিন্তু খুবই কম।
তাদের ওই আদিবাসী প্রাচীনকালে মানুষ যেমন বসবাস করতো সেই হিসেবেই তারা কিন্তু বসবাস করে বেশিরভাগ মানুষ। তাদের ক্ষেত্রে আমরা উন্নয়নের যে আশা আলো সে কিন্তু খুবই কম, তাহলে আমরা তাদের আশা করতে পারি না যে উন্নত হবে। এই যে অর্থব্যবস্থা এটাকে বলে অনুন্নত অর্থব্যবস্থা। এবার তাহলে আমাদের ভারত কি অর্থব্যবস্থার মধ্যে পড়ছে? ভারত হচ্ছে একটি বিকাশশীল বা উন্নয়নশীল অর্থব্যবস্থা, যেখানে কৃষির উপর দেখো, যখন ভারতবর্ষ স্বাধীন হয় 1947 পর, তখন কিন্তু ভারতবর্ষের অর্থব্যবস্থা মানে কৃষির উপর নির্ভর কি, মানে মানুষ ঠিকঠাকভাবে খেতেও পেত না, এরকম একটা অর্থব্যবস্থা। সেখান থেকে আজকে দেখো অনেকটাই কিন্তু উন্নত দিকে আমরা যাচ্ছি। আজকে দেশে বুলেট ট্রেন চলছে, আজকে দেশে সুলভ ইন্টারনেট পাচ্ছি, সমস্ত রাস্তাঘাট অনেকটাই ভালো আগের তুলনায়, ট্রেন বাস সমস্ত কিছু সুবিধার মধ্যে আমরা আসছি, বিলং করছি। তাহলে কিন্তু এই একটা কিন্তু আমাদের দেখতে আশার আলো দেখতে পাচ্ছি যে না, আমরা উন্নতি হচ্ছি। তো ভারতবর্ষ অর্থব্যবস্থা হচ্ছে উন্নয়নশীল এবং মিশ্রিত অর্থব্যবস্থা। মিশ্রিত অর্থব্যবস্থা মানে হচ্ছে যেখানে সরকার এবং বেসরকারি ক্ষেত্র দুটি নিজে এক হাতে হাত মিলিয়ে ভারতবর্ষের অর্থব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিছু ক্ষেত্র, যেমন 18টি ক্ষেত্রে সরকার লাইসেন্স প্রদান করেছে, আগে কিন্তু ছিল না। বেশ কিছু সেক্টর সরকার নিজের আন্ডারে রাখে যে এই দাম কন্ট্রোল কিন্তু আমরা করব। যেমন আগে পেট্রোল দাম কিন্তু ভারতবর্ষে 2001 সালের আগে যখন অটল বিহারী বাজপেয়ী ছিলেন প্রধানমন্ত্রী, তখন কিন্তু তার আগে পেট্রোলের দাম কিন্তু সরকার ঠিক করত। কিন্তু তারপরে দেখা গেল যে না, এতে অসুবিধা হচ্ছে, কেউ আর আসতে চাইছে না এই সমস্ত ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু ঠিক করা হলো যে পেট্রোল দাম বাজার ঠিক করবে, কেরোসিন ছাড়া, কেরোসিন দামটা সরকার ঠিক করবে। কন্ট্রোল তো কেরোসিন দেয় এখনো, তো এই দামটা কিন্তু সরকার ঠিক করবে, বাকি কিন্তু অন্যটা ঠিক করবে। তো সেই হিসেবেই চলছে। আস্তে আস্তে দেখো পেট্রোল দাম কিন্তু বাড়ছে, কিন্তু তো সরকারের হস্তক্ষেপ খুবই নগণ্য, সরকার চাইলে কিছু করতে পারে না, কারণ সেখান থেকে প্রচুর পরিমাণ ট্যাক্স, এই সমস্ত অনেক কিছু ব্যাপার আছে। প্রথমত ভারতবর্ষের অর্থনীতি 1948 সালের পর থেকে ভারতবর্ষের অর্থনীতি যেটা মেন কৃষি, তখন কিন্তু ভারতবর্ষ আবদ্ধ অর্থনীতির মধ্যে ছিল। মানে একটি তো দেখো ইস্ট ইন্ডিয়ান কোম্পানি বিদেশ থেকে এসে ভারতবর্ষকে এরকমভাবে 200 বছর শাসন করেছে, যেখানে ভারতবর্ষের বিশ্বের অর্থনীতিতে 33% ভাগ ছিল, সেখানে যখন ইন্ডিয়া চলে যায় তখন 1% মাত্র ভাগ থাকে। তো এই ভয়ে কিন্তু কোনো বিদেশি কোম্পানি কিন্তু ভারতবর্ষে আস্থা, মানে ভারতবর্ষের কোনো আসতে দিত না। কিন্তু এই যে একটা বন্ধ অর্থব্যবস্থার মধ্যে কিন্তু ভারত পৌঁছে গেছিল। তো সরকার একটা এমন সময় পৌঁছে যায় যে আর বিদেশি মুদ্রাও থাকে না, মানুষের খাওয়ার ঠিকঠাক থাকে না। তো বিশ্ব ব্যাংকের কাছে যখন সরকার নিয়ে নিল যে আমাদের অন্তত ভিন্ন অর্থনীতি গড়ে তুলতে হবে, আমাদের বড় বড় শিল্প কারখানা গড়ে তুলতে হবে, না তো আমাদের দেশ উন্নত হবে না। তখন কিন্তু বিশ্ব ব্যাংক তাদের একটা শর্ত দিল যে তাহলে কিন্তু তোমাদের এরকম বিদেশি কোম্পানি কিন্তু তোমাদের ভারতবর্ষে আসতে দিতে হবে। এবং এটা ঠিক হলো যে বিদেশি কোম্পানিরা ভারতবর্ষে আসবে এবং কোনো দেশীয় কোম্পানির সাথে সংযুক্ত হবে এবং তারা দুজনে মিলে ব্যবসা করবে। এতে কি হবে, দেশীয় কোম্পানি তাদের স্কিলগুলো কিছু শিখলো এবং পরে তারা আলাদা হয়ে যেতে পারে। যেমন হিরো হোন্ডা, মারুতি সুজুকি। হিরো হোন্ডা হচ্ছে জাপানি কোম্পানি, হিরো হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি, মারুতি ইন্ডিয়ান কোম্পানি, সুজুকি জাপানি কোম্পানি। এই সমস্ত কিন্তু তারা একসাথে কাজ করেছে। আজকে হিরো বাইক ভালো বানায়, হোন্ডাও ভালো বানায়, মারুতিও ভালো গাড়ি বানাচ্ছে, সুজুকিও ভালো গাড়ি বানাচ্ছে, আর মহেন্দ্র তো আমাদের দেশের কোম্পানি, কিছু বলার নেই। তো এরকমভাবে কিন্তু ভারতবর্ষ অর্থনীতিটা শিখছে। উদারীকরণ, কিছু কিছু ক্ষেত্র একদম সরকার নিজের মধ্যে রাখলো না, বেসরকারি ক্ষেত্রকে দিয়ে দিল। এরপর কি হলো, বেসরকারি ক্ষেত্র আরো এটাকে প্রোগ্রেস করলো, আরো উন্নত করতে শুরু করলো এবং সেই জিনিসটা কিন্তু আরো বাড়তে থাকলো। বিশ্বায়ন, সমস্ত বিশ্বের সমস্ত কোম্পানি ভারতের ব্যবসা করতে থাকলো এবং ভারতও কিছু কোম্পানি বাইরে খুললো এবং বাইরে থেকে নিজেদের দেশেও বাইরে কোম্পানি ঢুকছে এবং দেশের কোম্পানিও বাইরে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, বিদেশে অনেক স্কিল, অনেক টেকনোলজি, অনেক তথ্য প্রযুক্তি সেগুলো ভারতবর্ষে আসছে এবং ভারতের সমস্ত কিছু বাইরে যাচ্ছে। ভারতের বেশিরভাগ জায়গায় গ্র্যান্ড ট্যাঙ্ক হয়ে, মানে ভারতের মানুষদের বুদ্ধিমত্তাটা খুব বেশি। অনেক ভালো বিজ্ঞানী, ভালো ডাক্তার, তারা কিন্তু দেশ থেকে বিদেশে চলে যাচ্ছে। এর ফলে এটা ক্ষতির বিষয়, কিন্তু যাচ্ছে, কিছু করার নেই। তাদের আরো ঠিকঠাক লাগবে, ভালো কিছু লাগবে, সেগুলো চলে যাচ্ছে। কিন্তু ভারতবর্ষে অনেক স্কিল আছে। যেমন এখন দেখো স্পেস টেকনোলজি, ভারতবর্ষ কিন্তু আগে এত উন্নতি ছিল না, কিন্তু আমেরিকা, রাশিয়া, বিশেষ করে রাশিয়া থেকে স্পেস কেনা এবং তাদের সঙ্গে একসাথে কাজ করার সুবাদে আজ কিন্তু ভারতবর্ষের স্পেস টেকনোলজিটা অনেক উন্নত। একটা সময় ছিল ভারতবর্ষে খাবার ছিল না,
কিন্তু অনেক ভারতবর্ষের সন্তোষ মহানন্দীর সমস্ত কিছু মডেল সমস্ত কিছু করে আজকে কিন্তু ভারতবর্ষ বিদেশে খাদ্য সরঞ্জাম রপ্তানি করছে। এই সমস্ত কিন্তু অনেকটা উন্নতির দিকে। তো আমরা তোমাদের আপনার অর্থব্যবস্থা যারা পড়নি তাদেরকে তোমরা একটা কনসেপ্ট দিলাম যে অর্থব্যবস্থা কি, ইকোনমিক্স কি, ইকোনমিক্সের প্রকার কি কি, অর্থব্যবস্থা পাবলিক, সরকারি, সামাজিক, নিশ্চিত সমস্ত কিছু বললাম এবং অর্থব্যবস্থা উন্নয়নশীল এই সমস্ত কিছু। তো অর্থব্যবস্থার সম্বন্ধে একটা কনসেপ্ট আশা করি তোমাদের ক্লিয়ার হলো। তোমাদের কি জানা বুঝতে পারো মানে নিচে কমেন্ট করো। আমি পরের ভিডিওতে আমরা ভারতের অর্থব্যবস্থা, মুদ্রাস্ফীতি এই সমস্ত বিষয়গুলো কিন্তু আরো নিয়ে আমরা আলোচনা করব এবং ইউপিএসসির ক্ষেত্রে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করব। তো ভালো থেকো, নমস্কার।